হাই হ্যালো, আমি কেডি সিনেমা থেকে কৃষ্ণ দাস বলছি। আমি কৃষ্ণ দাস আজকে প্রথম আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড হবে। সব থেকে বড় কথা, আমি না খুব ভয় পাচ্ছি। এখন এমন একটা যুগ চলছে, এমন একটা জেনারেশন চলছে, যেখানে দাঁড়িয়ে ইউটিউবে ফেসবুকে ভীষণ পরিমাণে একটা প্রতিযোগিতা চলছে। আর সেই প্রতিযোগিতার মধ্যে পড়ে আমি এমন একটা কোয়ালিটি দিয়ে ভিডিও বানাচ্ছি যেটা হয়তো খুব মন দিয়ে মানুষ দেখবে না, কারণ ভিডিওটা একদম সিম্পল একটা কমা দামি ফোন দিয়ে তৈরি হচ্ছে। না এডিট সেট আপের খুব জোর আছে, কিছু আছে। আমি একটা জাস্ট ইচ্ছা হলো, মনে হলো আমার কিছু জার্নির কথা বা সিনেমা আর্টিস্টের সঙ্গে আমার যা পরিচয় আছে, সেগুলো নিয়ে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু সত্যি বলছি, ভয় পাচ্ছি ভিডিওর কোয়ালিটি নিয়ে। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা কতটা আগ্রহের সঙ্গে দেখবেন। হয়তো এই ভিডিওর মধ্যে আহামরি কোনো খরচ নেই খুব দামি ক্যামেরা, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে অত্যন্ত পরিমাণের একটা অভিজ্ঞতা। আমি মানুষটা যথেষ্ট কম বয়স বললেই চলে। তো এত কম বয়সে এত তিক্ত অভিজ্ঞতা হবে সিনেমাকে ভালোবেসে, অভিনয়কে ভালোবেসে বা এই প্রফেশনে স্ট্রাগল করতে গিয়ে, সেটা আমি জানতাম। জেনে শুনেই নেমেছি। আমি জানি, আমি না, আপনিও জানেন যে আমরা একদিন মারা যাব। মানে মৃত্যুটা আমাদের নিশ্চিত, কিন্তু সেটা জেনেও আমাদের বাঁচতে হয় এবং ভালো করে বাঁচার জন্য আমরা লড়াই করি, তাই তো? ফলে অ্যাক্টিং প্রফেশনে হার আছে, হেরে যাওয়া আছে, পিছিয়ে পড়া আছে, এটা জানি বা জানতাম, জেনে শুনেই নেমেছি। আজকে আর কিছু তিক্ততা অভিজ্ঞতা নিয়ে আমি আলোচনা করার আগে যে আলোচনাটা করব সেটা হচ্ছে, আলোচনার কেন্দ্রবিন্দুতে আমি অভিনেত্রী অনামিকা সাহাকে আজকে রাখতে চাই। মানে ওনার কথা দিয়েই শুরু করতে চাই এই ভিডিওটা। তো সবাইকে বলবো, কম বেশি প্রত্যেকেই বিন্দু মাসিকে জানেন যারা প্রসেনজিতের আমলে সিনেমাগুলো কন্টিনিউ দেখেছেন। জানেন যে অনামিকা সাহা একজন দাপুটে অভিনেত্রী। তেনার মানে অভিনয় স্কিল এতটাই উজ্জ্বল ছিল যে অনুপ সেনগুপ্ত খল চরিত্র থেকে কিভাবে পজিটিভ চরিত্রতে নিয়ে এলো। মানে ওই মায়ের আঁচল করলো, মায়ের আঁচলেতে প্রমাণ করে দিল অনামিকা সাহা যে তিনি কত বড় অভিনেত্রী। এটা অনামিকা সাহা বিভিন্ন ইন্টারভিউতে বলে থাকেন যে আমি তো খল চরিত্রে অভিনয় করতাম, আমাকে সবাই বিন্দু মাসি বলে চেনে, আমার ট্যাগ লাইন হয়ে গেছিলো যে বিন্দু মাসি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনুপ সেনগুপ্ত আমাকে মানে প্রসেনজিতের মায়ের চরিত্র দিল, মায়ের আঁচলে, আর সেটা আমি ফাটিয়ে অভিনয় করলাম। পরবর্তীতে ছবিটা এতটাই হিট হলো, আমি এতটা প্রশংসা পেলাম। তখন থেকে আমি বুঝতে পারলাম যে আমার মধ্যে যেগুলো আছে, আমার মধ্যে যত রকম অভিনয় আছে, সেগুলো টলিউডের ডিরেক্টররা ঠিকঠাক ব্যবহার করতে পারলে আমি দেখিয়ে দিতাম বা দেখিয়ে দেবো। তো অনামিকা সাহা সেটা করেছে। তো অনামিকা সাহার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, খুব অল্প বিস্তরই পরিচয়, এমন নয় যে আহামরি পরিচয় আছে। আমি ওনাকে নিজে ডিরেকশন দিয়ে, ওনাকে নিজে এনে আমার নিজস্ব প্রোডাকশন হাউসে কাজ করেছি। সেই কাজটা দুর্ভাগ্যবশত আমরা রিলিজ করতে পারিনি। টাকার প্রবলেম মাঝখানে হয়ে যায়। জানেন, যারা সিনেমা লাইনের লোক নিশ্চয়ই বোঝেন যে সিনেমা প্রফেশনে টাকার ক্রাইসিসটা হয়েই যায়। প্রডিউসার যারা প্রডিউস করবে বলে, তারা কখনো কখনো দূরত্ব তৈরি করে দেয় কোনো কিছু নিয়ে। তো যার ফলে কোনো না কোনো বিষয়ে আমরা আমাদের সেই অনামিকা সাহাকে নিয়ে, অভিক ভট্টাচার্যকে নিয়ে যে কাজ করতে চেয়েছিলাম সেটা করতে পারিনি। কিন্তু সেই যে কাজের কিছু স্মৃতি আমরা আজও বলতে পারিনি। অনামিকা সাহা নিজে আমার মাথায় হাত দিয়ে আমাকে আশীর্বাদ করে বললেন যে বাবা, জীবনে অনেক বড় হতে হবে, আর যে প্রসেসে এগিয়ে যাচ্ছ এখানে হার আছে, হেরে যাওয়া আছে, থেমে যাওয়া আছে, কিন্তু ছেড়ে দিও না কখনো। তো সেই অনামিকা সাহার কথাগুলো আমি আজও ভুলতে পারি না। সত্যি বলছি, আমি আজও ছাড়িনি। প্রোডাকশন, প্রফেশন সব কিছুতেই আছে, কিন্তু
ভাগ্যচক্রে আমাকে এখন অন্য একটা বড় চ্যানেলের কাজ করতে হচ্ছে ডিরেক্টর হিসাবে বা স্ক্রিপ্ট রাইটার হিসাবে। কিন্তু আমার ভেতর থাকা যে অ্যাক্টিং যে স্টারডামটা আছে সেটাকে আমি সত্যি কাজে লাগাতে পারছি না। তো আগামী দিনে তো করবোই, কিন্তু অনামিকা সাহার সঙ্গে আমি একটা অভিনয় করেছিলাম, তার ভিডিও ক্লিপ আমি এখানে কিছুটা দেবো। ওই অভিনয়টা হয়ে যাওয়ার পর আমার টিমের মিনিমাম 40 জন ছেলে মেয়ে ওই দিনে উপস্থিত ছিল। ওই ফুটেজটা আমরা ব্যবহার করতে পারছি না, কারণ ওই রকমভাবে তো সবার ফুটেজ নেওয়া হয়নি যে কেউ আমার অভিনয়টা সামনাসামনি দেখে হাততালি মারছে আর সেইটাকে আমি ক্যাপচার করবো, সেরকম প্রিপারেশান নেইনি বা সেরকম প্ল্যানিংয়ে কাজ করিনি। তো অভিনয়টা হয়ে যাওয়ার পর মানে ওনার সঙ্গে আমার 5 মিনিটের একটা সিন ছিল, একটা সিন 5 মিনিটের, উনি আমার ঠাকুমা হয়েছিল। তো সেখানে এমন অভিনয় করেছি দুজনে, উনি এটুকু জেনেছে বা এটুকু বলে গিয়েছে যে আমি এত নতুন প্রোডাকশনে কাজ করছি, এত ছেলে মেয়ে নিয়ে ঘাটাঘাটি করছি, কিন্তু এই রকম অ্যাক্টিং স্কিল কৃষ্ণর মতো আর কাউকে পাইনি, এটা কিন্তু উনি বলে গেছে। তো ওনার সঙ্গে অভিনয় করার পরে যে আমার জনে জনে যত স্টুডেন্ট ছিল, তার পরিবার ছিল, প্রত্যেকেই হাতে করতালি দিয়েছে এবং তাদের করতালিতে আমি বুঝেছি যে না, আমি অ্যাক্টিংটা সঠিকভাবে করতে পেরেছি। ফলে অনামিকা সাহার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভীষণ সুন্দর, কিন্তু তিক্ততা হচ্ছে আমি ছবিটা রিলিজ করতে পারলাম না। প্রচুর মানুষের ফাঁদে পড়ে গেলাম, রাজনৈতিক ফাঁদে পড়ে গেলাম, মানে টিএমসি বিজেপি রাজনৈতিক কথা বলছি না, মানুষের রাজনীতির ফাঁদে পড়ে গেলাম। তো আমি 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 এটুকু জানি যে লিডার হতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়, লিডার হতে গেলে অনেক খারাপ ভালো সব কিছু বুঝে শুনে এগোতে হয়। তো লিডার হতে গেলে না, ভালো মানুষও থাকে, তার পাশে খারাপ মানুষও থাকে। সবাই কাঁধে হাত দিয়ে শেয়ার বললেই শেয়ার হওয়া যায় না। তো কারোর কাঁধে হাত দিয়ে শেয়ার বলাটার মধ্যেও অনেক জেলাস ফিল ছিল বা অনেক পেছনে ফেলে দেওয়ার মানে কি বলবো জাদুকাঠি ছিল। যাই হোক, কাউকে দোষ দিয়ে লাভ নেই, আমি পিছিয়ে গেছি, অনেকটা পিছিয়ে গেছি, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আবার নতুন করে আমার কেডি সিনেমাকে শুরু করছি, সেরকম প্রিপারেশান নিয়েছি। আমার একটা ফেসবুক পেজ আছে কেডি সিনেমা কৃষ্ণদাস, আর তারপরে মেদিনীপুর অ্যাক্টিং কেডি সিনেমা, তো আরও বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, বাট এটা তো নতুন, এখানে এত তো বলে লাভ নেই। সবাইকে বলবো যারা অভিনয় নিয়ে স্ট্রাগল করছে এই মুহূর্তে, স্ট্রাগলটা করতে হবে, থেমে গেলে হবে না। কেউ পিছিয়ে দিচ্ছে তার জন্য মন খারাপ করে পিছিয়ে পড়া বা কেউ ঠকিয়েছে তার জন্য থেমে যাওয়া একেবারেই নয়। যদি থেমে যেতে হয় ক্ষণিকের জন্য থেমে যাও, কিন্তু আবার উঠে দাঁড়াও, আবার লড়ো, আবার অভিনয় প্রফেশন তোমার জীবনে সাকসেস আনবে, অন্তত পক্ষে ছেড়ে যদি না দাও। তাই যারা তোমরা স্ট্রাগল করছো, প্লিজ স্ট্রাগলটা চালিয়ে যাও। আমি বলছি আমার জীবনের অভিজ্ঞতা থেকে, মানে প্রকৃতির নিয়মে যেন তেনভাবে তোমার সফলতা নিশ্চিত। হয়তো তুমি নায়ক হতে চেয়েছিলে, ডিরেক্টর হয়ে গেছো, হয়তো ডিরেক্টর হতে চেয়েছিলে, নায়ক হয়ে গেছো, কিন্তু এই প্রফেশনটা তোমার জন্যই, কারণ তুমি এই প্রফেশনটাকে ভালোবেসেছো এবং এই প্রফেশনটাকে ভালোবেসে তুমি দীর্ঘদিন লাগাতার বিভিন্ন রকম অপমান সহ্য করেও তুমি স্ট্রাগল করছো, তাই এটা শুধু তোমার জন্য। অনামিকা সাহা আমাকে একটা কথা শেষে বলে গিয়েছিল যে কৃষ্ণ, আমাদের এই প্রফেশনটা না মোটেই সুখের নয়, আমাদের এই প্রফেশনটা খুবই কষ্টের। শিল্পীরা কষ্ট পাবেই বলেই শিল্পী হয়েছে, যদি কষ্ট না থাকে তাহলে সে শিল্পী হতে পারবে না। অর্থাৎ আমাদের দুঃখ কষ্টগুলোকেই একটা স্ট্রাকচার বানিয়ে অভিনেতা তৈরি হয়। একটা অভিনেতা যদি তার ভেতরে যদি দুঃখ, খিদে, ক্রাইসিস এইগুলো না থাকে, তাহলে না সে বাস্তবটা বুঝতে পারবে না। আর বাস্তব না বুঝতে পারলে বিভিন্ন রকম চরিত্রে নিজেকে জড়াতে পারবে না। তাই অনামিকা সাহার সেই ছোট্ট ছোট্ট কিছু কথা আজও আমি আমার বুকে অন্তরে গেঁথে নিয়ে স্ট্রাগল করছি, কারণ আমি জানি আমি পারবো, আমি জানি আমি পারি, আমি জানি আমি কে, আমি জানি অভিনয় কাকে বলে। পরবর্তী ভিডিওতে আমি যিশু সেনগুপ্তর কিছু স্ট্রাগলের গল্প নিয়ে আলোচনা করতে করতে আমার কেডি সিনেমা অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে কিছু কথা বলবো, এবং সেখানে আমি এটা বলবো যে অভিনয় কাকে বলে, অভিনয় কয় প্রকার, এবং নবরসটা কী, এগুলো আমি আস্তে আস্তে বলবো। যদি আমার এই চ্যানেলটা
আপনারা বা যদি কেউ ছোটো থেকে থাকো তাহলে তোমরা যদি দেখো, তোমরা যদি মনে করো আমার কথাগুলো শুনতে ভালো লাগছে, এখান থেকে কিছু শিক্ষা পাওয়া যাবে, অবশ্যই আমি ভিডিও আনবো। কিন্তু আপাতত আমি 10টা ভিডিও করব, দেখবো এখান থেকে আমি কোনো রেজাল্ট পাচ্ছি কি না। যদি পাই আমি নিশ্চিত আগামী দিনে শুধু মানে সিনেমা আর্টিস্টের স্ট্রাগল নয়, আমার নিজের স্ট্রাগল সম্পর্কে আরও ক্লিয়ার করব। ভালো থাকবে সবাই। শুভ সন্ধ্যা।